ঠাকুরগাঁও ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ। অর্থাৎ ঠাকুরগাঁওকে একটি প্রাচীন ও ঐতিহ্য সমৃদ্ধ জনপদ বলা হয়। কেন বলা হয় একটু বিস্তারিত বলছি। একটা সময় আমাদের এই ভারতবর্ষ সহ আশেপাশের দেশগুলো পানির নিচে তলিয়ে ছিল। এই তলিয়ে থাকা ভূখণ্ডগুলো যখন জেগে ওঠা শুরু করে তখন সবার আগে জেগে ওঠে হিমালয়ের পাদদেশ অর্থাৎ নেপালের আশেপাশের সংশ্লিষ্ট অঞ্চলগুলো। বাংলাদেশের উত্তর অঞ্চল বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা অনেক আগেই সমুদ্রগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর এজন্যই এই এলাকার মানুষ সভ্যতার পথে হাঁটতে শুরু করেছে অপেক্ষাকৃত অনেক আগে থেকেই। তাই প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন যদি খুঁজে পেতে চাই তাহলে তার সন্ধান করতে হবে প্রাচীন জনপদ ঠাকুরগাঁও সংলগ্ন এলাকাতেই। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছে ঠাকুরগাঁয়ের কাছাকাছি নেপালের রাজদরবার থেকে 1907 সালে। নিশ্চয় নেপালিরা চর্যাপদের পদ রচনা করেননি, রচনা করেছেন বাংলা ভাষাভাষী মানুষ এবং তা অবশ্যই সংলগ্ন এলাকার কোনো মানুষ। কেননা সে সময় যোগাযোগ ব্যবস্থার উন্নত ছিল না বলে দূরের কোনো কিছু পাওয়ার বা সংগ্রহ করার কোনো সুযোগ নেই। তাই চর্যাপদ যে নেপালের কাছাকাছি কোনো বাংলা ভাষাভাষী এলাকার সম্পদ তাতে বোধহয় কোনো সন্দেহ থাকার কথা নয়। আরেকটু ক্লিয়ার করছি। চর্যার কবিগণ সিদ্ধাচার্য নামে পরিচিত। তিব্বতী ও ভারতীয় কিংবদন্তিতে এরাই 84 সিদ্ধা নামে পরিচিত এবং এই 84 জনের একজন হলেন গোরক্ষনাথ, যিনি নাথ ধর্ম প্রচারের জন্য রানীশঙ্কেল উপজেলার ন্যাকমরদ ইউনিয়নে গোরক্ষনাথ মন্দির স্থাপন করেন। কাজেই ঠাকুরগাঁও যে সুপ্রাচীন ইতিহাসে সমৃদ্ধ একটি জনপদ তা নিঃসন্দেহে বলা যায়। তবে বর্তমানে ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর আয়তন 1809.52 বর্গ কিলোমিটার। সর্বশেষ আদর্শ বাড়ি অনুযায়ী জনসংখ্যা 15,33,276 জন। সাক্ষরতার হার 52%। সাক্ষরতা আন্দোলনের নাম সুরভি। ভৌগোলিক সীমানা: ঠাকুরগাঁও জেলার সবার উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণে দিনাজপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে দিনাজপুর জেলা এবং পশ্চিমের পুরোটা জুড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ঠাকুরগাঁও জেলা 5টি উপজেলা, 53টি ইউনিয়ন, 3টি পৌরসভা এবং 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং দ্রুত করার জন্য ঠাকুরগাঁও থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে 3টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়। এগুলো হলো দ্রুতযান, পঞ্চগড় এবং একতা এক্সপ্রেস। এছাড়াও সড়ক পথে চলাচলের জন্য অত্যাধুনিক বিলাসবহুল কোচ সার্ভিস চলাচল করতেছে। এখন যে নামটা দিয়ে আমাদের জেলাটি পরিচিতি পেয়েছে তার থেকে অনেক নান্দনিক এবং আকর্ষণীয় একটি নাম ছিল আমাদের জেলাটির, আর সে নামটি হলো নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর নামটি শুনলে এখন আমাদের চোখে ভাসে সত্যজিৎ রায়ের অপরাজিত চলচ্চিত্রের সেই ছিমছাম গ্রামটি, অথবা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের কথা। একসময় যে নামটি আমাদেরই ছিল। তবে ইতিহাস সচেতন মানুষ আজও আবেগ শিহরিত হৃদয়ে ঠাকুরগাঁয়ের সেই নিশ্চিন্তপুরের কথা হৃদয় ভরে স্মরণ করেন। এখন আসি বর্তমান ঠাকুরগাঁও নামটি কিভাবে আমাদের হলো। ঠাকুরগাঁও সদর থেকে 8 কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নে একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে 2 ভাই বসবাস করতেন। সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরগাঁও বাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাটাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলা শুরু করে। চক্রবর্তী বাবুরা এখানে একটি থানা স্থাপনের প্রয়োজন অনুভব করেন। তাদের অনুরোধে জলপাইগুড়ির জমিদার সেখানে একটি থানা স্থাপনের জন্য ব্রিটিশ সরকারকে রাজি করান। 1800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে এখানে একটি থানা স্থাপিত হয় আর তার নাম দেওয়া হয় ঠাকুরগাঁও থানা। পরবর্তীতে নানা কারণে টাঙ্গন নদীর পূর্ব তীরে অর্থাৎ নিশ্চিন্তপুরে সেই ঠাকুরগাঁও থানা স্থানান্তরিত হয়। আর এ থানাকে কেন্দ্র করে 10টি থানা নিয়ে 1860 খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও মহকুমা গঠিত হয়। বর্তমান পঞ্চগড় জেলার 5টি থানায় তখন ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত ছিল। 1984 সালের 1 ফেব্রুয়ারি 5টি থানা নিয়ে এই ঠাকুরগাঁয়ের নাম বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত হয় জেলারূপে। উত্তরবঙ্গে যতগুলো নদী জালের মতো ছড়িয়ে আছে তার মধ্যে কুলিক নদী খুবই উল্লেখযোগ্য একটা নদী। কেন সেটা ব্যাখ্যা করার আগে এর উৎপত্তি এবং কোন কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেটা একটু জেনে নিই। কুলিক নদী ঠাকুরগাঁয়ের নরলাই বিল থেকে উৎপন্ন হয়ে বালিয়াডাঙ্গি, রানীশঙ্কেল, হরিপুর উপজেলা হয়ে উত্তর দিনাজপুর অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তাহলে এটি একটি আন্তঃসীমান্ত নদী যার বেশিরভাগ অংশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত।
নদীটির দৈর্ঘ্য বাংলাদেশ অংশে 6.36 কিলোমিটার এবং ভারতের অংশে 75.64 কিলোমিটার। এই নদীতে জোয়ার ভাটার প্রভাব নেই। একটু আগে যেমনটা বলছিলাম, কুলিক নদী খুবই উল্লেখযোগ্য একটি নদী। এর প্রথমত কারণ হচ্ছে এটি একমাত্র নদী যেটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এখানে একটু তথ্য যোগ করা দরকার, কারণ বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদীর সংখ্যা 3টি। সেগুলো হলো আত্রাই, পূর্ণভবা ও টাঙ্গন। ভারত থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা 54টি। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা 3টি, কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করা নদীর সংখ্যা 1টি এবং সেটা হচ্ছে কুলিক নদী। দ্বিতীয়ত যদি বলা যায়, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যটি এশিয়া মহাদেশের বৃহত্তম অভয়ারণ্যগুলোর মধ্যে একটি এবং এটি এখন কুলিক পক্ষী অভয়ারণ্য হিসেবে পরিচিত। কারণ কুলিক নদী এর পাশ দিয়ে প্রবাহিত হয়ে নদীটি কিছু শিরা উপশিরা খালের আকার নিয়ে ওই অভয়ারণ্যের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেওয়ার কারণে এর নাম এখন কুলিক পক্ষী অভয়ারণ্য। এই দুটি ইউনিক বৈশিষ্ট্য অন্য কোনো নদীর মধ্যে নেই, তাই কুলিক নদী খুবই তাৎপর্যপূর্ণ একটি নদী। টাঙ্গন নদী। ঠাকুরগাঁও শহর এই টাঙ্গন নদীর তীরে অবস্থিত। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার পশ্চিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, রুইয়া, বোচাগঞ্জ এবং দিনাজপুর জেলার বিরল উপজেলা দিয়ে পুনরায় পশ্চিমবঙ্গের দিকে চলে যায়। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ভিতর দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে পূর্ণভবা নদীর সাথে মিলিত হয়। সেচ ব্যবস্থার উন্নতির জন্য এই নদীতে একটি ব্যারেজ নির্মাণ করা হয়, যেটি টাঙ্গন ব্যারেজ নামে পরিচিত এবং যেটি এখন রীতিমতো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। নাগর নদী। নাগর নদী ভারতে উৎপন্ন হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলা হয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় প্রবেশ করে। এরপর জেলার পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে হরিপুর উপজেলা দিয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে। এই নদীটিকে সীমানা নদীও বলা যেতে পারে, কারণ নদীটির গতিপথ অধিকাংশ সময়ে ভারত বাংলাদেশের সীমানা নির্দেশ করেছে। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য প্রায় 125 কিলোমিটার। শুক নদী। শুক নদী ঠাকুরগাঁয়ের ছোট্ট একটি নদী। এর উৎপত্তিস্থল যেমন ঠাকুরগাঁয়ের একটি বিল থেকে, তেমনি এর মোহনাও ঠাকুরগাঁয়েরই টাঙ্গন নদীতে। অর্থাৎ নদীটি মাত্র 30 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এর প্রস্থ 20 মিটার এবং গভীরতা 4.5 মিটার। শুক নদী বাঁকের আধিক্যের কারণে খুব ভাঙনপ্রবণ একটি নদী এবং বুড়িবাঁধ সেচ প্রকল্প রয়েছে এই নদীতে। সেনুয়া নদী। সেনুয়া নদী খুবই ছোট্ট একটি নদী। এর উৎপত্তি দেবীপুর ইউনিয়নের বিল থেকে মাত্র 21 কিলোমিটার পথ অতিক্রম করে টাঙ্গন নদীতে পতিত হয়েছে। ঠাকুরগাঁও জেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত দুটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। প্রথমটি ডোলরহাট মন্দির। এটি মূলত ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির। ঠাকুরগাঁও সদর থেকে 9 কিলোমিটার দূরে ডোলরহাট নামক জায়গায় 3টি মন্দির আছে। মন্দির 3টির একটি শিব মন্দির, একটি দেবী মন্দির এবং একটি বিশ্বহরী মন্দির নামে পরিচিত। মন্দির 3টি সম্পর্কে নানা রকম কাহিনী প্রচলিত আছে। লোকে বলে স্বয়ং বিশ্বব্রহ্মা নিজ হাতে মন্দির নির্মাণ করেন। মন্দিরের সেবায়েতের তথ্য মতে মন্দিরের পার্শ্ববর্তী গ্রামে এক বিধবা মহিলা ছিলেন। সম্ভবত চরিত্র নষ্টের আশঙ্কায় বিধবা মহিলাটিকে দুর্গার সন্তুষ্টির জন্য দেবী মন্দিরে পূজার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। দুর্গা সন্তুষ্ট চিত্তে বিধবাটিকে পূজা হিসেবে গ্রহণ করে ফিরিয়ে দেয়। বিধবা মহিলাটি অক্ষত শরীরে মন্দির থেকে বেরিয়ে আসে, কিন্তু এই ঘটনাটি লোকমুখে নরবলির কাহিনীতে রূপান্তরিত হয়। তবে মন্দির নির্মাণের কৌশল দেখে মনে করা হয় এগুলা মুঘল আমলের তৈরি। দ্বিতীয়টি জামালপুর জামে মসজিদ। এটি ঠাকুরগাঁয়ের জামালপুর ইউনিয়নে অবস্থিত। কথিত আছে রওশন আলী নামক এক ব্যক্তির বংশধর এখানকার জমিদারি পান। 1862 সালে তিনি এই জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন। বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয় এবং এই মসজিদের নির্মাণের কারণেই বাড়িটির নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। প্রায় 150 বছরের পুরনো মসজিদটিতে পা রাখতেই আপনাকে স্বাগত জানাবে অত্যন্ত দৃষ্টিনন্দিত এবং আকর্ষণীয় একটি বিশালাকার তোরণ। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলোর নকশা। মসজিদের ছাদে মোট 28টি মিনার আছে। এক একটি মিনারের উচ্চতা প্রায় 35 ফুট। পুরো মসজিদটির ভিতরে ও বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। অপরাজেয় 71 ভাস্কর্য। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্মৃতিসৌধটি
স্বাধীনতার ৪২ বছর পর শহরের আর্ট গ্যালারি মোড়ে নির্মাণ করেন স্বাধীন চৌধুরী এবং নকশা ও ডিজাইন করেন প্রকৌশলী শাহরিয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এর অর্থায়নে নির্মাণ করা হয় অপরাজেয় ৭১। ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট অপরাজেয় ৭১ বেদির দৈর্ঘ্য ১৯৭৬ বর্গফুট। বেদিতে ৬টি ধাপ ও সিঁড়ি স্থাপন করা হয়। টাঙ্গন ব্যারেজ সদর উপজেলার রুহিয়ার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চাপাতি গ্রামে অবস্থিত। এটি নির্মাণ কাজ ১৯৮৪ থেকে ৮৫ সালের দিকে শুরু হলেও এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৯২ থেকে ৯৩ সালের দিকে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল ওই এলাকায় আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান করা। টাঙ্গন পূর্ণভবা নদীর একটি উপনদী এবং এটি একটি আন্তঃসীমান্ত নদী, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে সমানভাবে প্রবাহিত। দুদেশের পানি ভাগাভাগি নিয়ন্ত্রণে মূলত নির্মাণ করা হয়েছে টাঙ্গন ব্যারেজ। প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে আছে এই ব্যারেজ এলাকায়, যা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাটছে। কারণ পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায় টাঙ্গন ব্যারেজের উপর থেকে। হরিপুর রাজবাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে হরিপুর রাজবাড়ি অবস্থিত। এই রাজবাড়ি নির্মাণ করেন যোগেন্দ্র নারায়ণ রায়। যদিও তার বাবা রাঘবেন্দ্র রায় ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন, কিন্তু তার সময় রাজবাড়ির কাজ শেষ হয়নি। ৩ একর ২৭ শতক জমির উপর প্রতিষ্ঠিত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার নকশা, পূর্ব দেয়ালের শীর্ষে রাজশ্রী যোগেন্দ্র নারায়ণের ১৪টি আবক্ষ মূর্তি, পূর্ব পাশে একটি শিব মন্দির, জমিদার বাড়ি পরিচালনার জন্য কাচারি, ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয়, বিনোদনের জন্য নাচমহল, নাগমহল, অন্দরমহল এবং অন্তকূপ স্থাপন করেছিলেন। রাজা টঙ্কনাথের রাজবাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কেল উপজেলার পূর্ব প্রান্তে কুলিক নদীর প্রায় ৩০০ মিটার পূর্বে রাজা টঙ্কনাথের রাজবাড়ি। ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজবাড়ির নির্মাণের কাজ রাজা টঙ্কনাথের বাবা বুদ্ধিনাথ চৌধুরী শুরু করলেও সমাপ্ত করেন রাজা টঙ্কনাথ। ব্রিটিশ সরকারের কাছ থেকে টঙ্কনাথ রাজা উপাধি পান। অলৌকিকভাবে রাজা টঙ্কনাথের পিতা জমিদারি পেয়ে যান। তখনকার জমিদার বৃদ্ধ গোয়ালা নিঃসন্তান ছিলেন। তিনি কাশীবাসে যাওয়ার সময় সমস্ত জমিদারি সেবায়েতের তত্ত্বাবধানে রেখে যান এবং তম্রপাতে দলিল করে যান যে তিনি ফিরে না আসলে মন্দিরের সেবায়েত এই জমিদারের মালিক হবেন। আর মন্দিরের সেবায়েত ছিলেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ চৌধুরী। পরে বৃদ্ধ জমিদার ফিরে না আসার কারণে বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি পেয়ে যান। রাজবাড়ি থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণে কুলিক নদীর তীরে রাস্তার পূর্ব প্রান্তে জয়কলী মন্দির অবস্থিত। এই মন্দিরটি রাজবাড়ির চেয়েও প্রাচীন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা মন্দিরটির ক্ষতি সাধন করে। রামরাই দিঘি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম দিঘি এবং বরেন্দ্রভূমিতে প্রাচীন জলাশয়গুলোর মধ্যে এর অবস্থান দ্বিতীয়। এটি রানীশঙ্কেল উপজেলার পদমপুর ও উত্তরগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর আয়তন প্রায় ৪২ একর। এর সঠিক ইতিহাস জানা যায়নি, তবে ধারণা করা হয় দিঘিটি ৫০০ থেকে ১০০০ বছরের পুরাতন হতে পারে। এক সময় এই দিঘি ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের উৎস। ২০০২ সালে এই দিঘির নামকরণ করা হয় রানীসাগর। এর চারপাশে প্রায় ১২০০ এর অধিক লিচু গাছ সহ অন্যান্য গাছ লাগানো হয়েছে। প্রতি বছর শীত এলেই অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে দিঘির আশেপাশের পরিবেশ। মনে হয় এটা যেন অতিথি পাখির অভয়াশ্রম। সূর্যপুরী আম গাছ হরিণবাড়ির ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছটি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ি সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত। প্রায় ২০০ বছরের ঐতিহ্য নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে আম গাছটি, যা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ। আম গাছটি ৮০ থেকে ৯০ ফুট উঁচু এবং ২.৫ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। দূর থেকে দেখে গাছের প্রতিটি ডালকে এক একটি বিশালাকার আম গাছ বলে মনে হয়, অথবা বিশাল আকৃতির কোনো বটগাছ নিজেকে ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। খুনিয়া দিঘি বধ্যভূমি বাংলাদেশের অন্যতম বৃহৎ বধ্যভূমি খুনিয়া দিঘি বধ্যভূমি। ঠাকুরগাঁও জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে রানীশঙ্কেল উপজেলার ভান্ডারা গ্রামে এটি অবস্থিত। প্রচলিত আছে প্রায় ২০০ বছর আগে স্থানীয় এক জমিদার ৬ একরের বিশাল এই দিঘিটি খনন করেন। ওই এলাকার ব্যবসায়ীরা নির্জন ও জঙ্গলাকীর্ণ দিঘির পাশ দিয়েই ব্যবসা করতে যেতেন রায়গঞ্জে। একবার কে বা কারা এক ব্যবসায়ীকে খুন করে দিঘির পাড়ে ফেলে রাখেন, আর তখন থেকেই এই দিঘির নাম হয়ে যায় খুনিয়া দিঘি। এবার আসি খুনিয়া দিঘির বধ্যভূমির ইতিহাস সম্পর্কে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রানীশঙ্কেলে ক্যাম্প স্থাপন করে।
প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শের লোকদের ধরে আনা হতো এই ক্যাম্পে। সেখানে তাদের উপর বর্বর নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করার পর লাশগুলিকে খুনিয়া দিঘিতে ফেলে দেওয়া হতো। 1971 সালের 3 ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দীর্ঘ এই 9 মাস যুদ্ধ চলাকালীন পাকিস্তানি আর্মি, রাজাকার, আলবদর, আল শমশেদদের সহায়তায় 200 থেকে 300 জন মানুষকে খুনিয়া দিঘিতে হত্যা করা হয়। এর ফলে মানুষের রক্তে দিঘির পানির রং হয়ে যায় ঘন খয়েরি। দেশ স্বাধীন হওয়ার পর দিঘি থেকে উদ্ধার করা হয় মানুষের হাড়গোড়। দিঘির পাড়ে একটি গর্ত করে মাটি দিয়ে ঢেকে রাখা হয়। শহীদদের স্মরণে দিঘি পাড়ের এই জায়গাটিতে পরবর্তীতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 1973 সালে জাতীয় চার নেতার একজন আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন। রাজা গণেশ, তিনি ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। সুরবালা সেনগুপ্ত, ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেত্রী ছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টা, একজন ভারতীয় বাঙালি লেখক। স্বদেশ রঞ্জন মুখোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। শিশির ভট্টাচার্য, একজন চিত্রশিল্পী ও কার্টুনিস্ট। লিটু আনাম, বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব। দবিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের প্রথম বা প্রতিষ্ঠাতা সভাপতি। দৈনিক আলোর কণ্ঠ, সম্পাদক রবিউল ইসলাম। দৈনিক লোকায়ন, সম্পাদক মন্তোষ কুমার দে। সাপ্তাহিক জনরব, সম্পাদক জনাব আনমন আজমুল হাসান।